প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ সেশনে। আমি ডাক্তার প্রথমা, মেডিকেল কোঅর্ডিনেটর অফ ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিস। করোনার এই মহামারীর সময় টেলিমেডিসিন চিকিৎসা সেবা প্রদানের গুরুত্ব আর উপকারিতা চমৎকারভাবে প্রমাণ করেছে। একজন পেশেন্ট এবং ডক্টরের মধ্যে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা যেভাবে কমিউনিকেশন করতে পারছি, সেটা সবচেয়ে বেস্ট এবং সেফেস্ট ওয়ে। আজকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে ব্যাংকক হসপিটালের ডাক্তারের সাথে চিকিৎসা সেবা নিয়ে আপনি কিভাবে উপকৃত হতে পারেন। আমাদের সাথে এর মধ্যে জয়েন করেছেন ডক্টর শক্তিরঞ্জন পাল, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, ব্যাংকক হসপিটাল, থাইল্যান্ড। গুড ইভিনিং স্যার, কেমন আছেন? Good evening, Dr. Prathama. Good evening, Dr. Kaushik, and also Shruti Mandoli. সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো আছেন ডক্টর কৌশিক আহমেদ, সহকারী পরিচালক, ব্যাংকক হসপিটাল ও লাইফ অ্যান্ড হেলথ বাংলাদেশ অফিস। গুড ইভিনিং ভাইয়া। গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডাক্তার শক্তি স্যার জাতিসংঘের হয়ে বিশ্বের বিভিন্ন দেশে 20 বছরেরও বেশি সময় চিকিৎসা সেবা দিয়েছেন এবং ডাক্তার শক্তি একমাত্র বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক যিনি থাইল্যান্ডের চিকিৎসা পেশায় গত 18 বছর ধরে আছেন। স্যার, আজকে তাহলে আমাদের লাইভ সেশনটি শুরু করে ফেলি। স্যার, প্রথমে আপনার কাছে আমার কোয়েশ্চেন বলা যায়, আপনি কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে কিছু যদি বলেন। করোনা ভাইরাস ইতিমধ্যে সবাই জেনে গেছে, এটা হলো একটা ক্ষুদ্র জীবাণু যেটা অনেক বছর ধরে আছে এবং বিভিন্ন স্ট্রেন এটা আমাদের শরীরে অসুখ করতে পারে। সাধারণত এটা সর্দি কাশি, ফ্লু যেটাকে বলি, এই ধরনের অসুখ করে, কিন্তু কোনো কোনো সময় এটা চেঞ্জ হয়ে মারাত্মক রোগ হতে পারে। যেমন কয়েক বছর আগে সার্স হয়েছিল, তারপরে মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর এই গত 2019 সালে শেষের দিকে এটা আরেকটা আকারে আসলো, সেটার নাম হলো যে কোভিড, অথবা এখন আমরা যেটা বলি কোভিড-19। এবং এই 2000 সাল পুরোটাই এটা মহামারী আকারে, প্যান্ডেমিক আকারে সারা পৃথিবীতে আমাদেরকে কষ্ট দিচ্ছে। এই ভাইরাসটা বড় জটিল। সাধারণত এটা কোনো জন্তু থেকে আসে, বিড়াল অথবা কোনো সময় ক্যামেল, যেটা মিডল ইস্টে যেটা হয়েছে এটা ক্যামেল থেকে। তারপরে এবার যেটা হলো, এটার উৎস নিয়ে ব্যাট একটা ধারণা দেওয়া হচ্ছে, কিন্তু অন্য রিসার্চ এখন চলছে যে অন্য কিছু থেকে হতে পারে কিনা। আমি জাস্ট এখানে একটা জিনিস বলবো, যে ভাইরাস চেঞ্জ হয়, এই করোনা ভাইরাসও কিন্তু এই এক বছরের ভিতরে স্ট্রেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন নতুন করে পাওয়া যাচ্ছে, ইউকেতে নতুন একটা স্ট্রেন পাওয়া গেছে এবং এই স্ট্রেন এখন অন্য দেশেও পাওয়া যাচ্ছে। এর মানে হলো এই নতুন স্ট্রেনটা আরো বেশি ছোঁয়াছে, আগের চেয়ে বেশি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এইটা যখন ভ্যাকসিন আমরা ব্যবহার করব, এটা আগের মতো কাজ করবে কিনা এটা নিয়ে কিছুটা সন্দেহ আছে এবং ওইটার উপর আরো রিসার্চ চলছে। সো এটা হলো আমার ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য করোনা ভাইরাস। ধন্যবাদ স্যার। ডাক্তার কৌশিক, বর্তমানে কোভিড-19 মহামারীর পরিস্থিতি আসলে কতটা মারাত্মক? আচ্ছা, আমরা যদি একটু বিশ্বব্যাপী যে পরিসংখ্যানগুলো আছে আমরা যদি সেটা একটু দেখি, যে এখন পর্যন্ত কোভিড মহামারীতে আক্রান্ত হয়েছেন প্রায় 84 মিলিয়ন মানুষ, এবং যার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে প্রায় 1.8 মিলিয়ন, এটা অ্যাকর্ডিং টু WHO। এবং বাংলাদেশেও আমরা যদি দেখি প্রায় 5,20,000 মানুষজন কিন্তু এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে, এবং মৃতের সংখ্যাও প্রায় 7,500-এর মতো। তো আমরা যদি রেটগুলো দেখি তাহলে দেখতে হবে যে সুস্থ হওয়ার হার এখনো অ্যারাউন্ড 98% মতো রয়েছে, এবং মৃতের হার এখনো 2% এরকম এর নিচে রয়েছে। ধন্যবাদ ভাইয়া। অডিয়েন্স প্যানেল থেকে অলরেডি আমি দেখতে পাচ্ছি কোয়েশ্চেন চলে এসেছে। সো প্রথমে আপনার কাছে কোয়েশ্চেনটা করছি, এই করোনার মহামারী চলাকালীন সময় আমরা কি এখন ব্যাংকক হাসপাতালে যেতে পারবো? এখন যেটা হচ্ছে যে আসলে চলমান যে বৈশ্বিক কোভিড-19 মহামারী, এই পরিস্থিতিটার অবনতির কারণে আগেও থাইল্যান্ডে বাংলাদেশ থেকে বিমান যাতায়াত ব্যবস্থা বন্ধ ছিল, এবং সাময়িকভাবে এটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। থাইল্যান্ড যদিও
গত বছর খুবই সফলভাবে করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু আমরা দেখছি যে কিছুদিন ধরে গত মাস থেকে এর সেকেন্ড ওয়েভটা থাইল্যান্ডে আঘাত এনেছে। এই কারণে এখন পর্যন্ত বিমান সেবাটা বন্ধ রয়েছে। বাট যারা ব্যাংকক হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলতে চাচ্ছেন তাদের জন্য টেলিমেডিসিন সেবাটা রয়েছে। টেলিমেডিসিন সেবার মাধ্যমে কিন্তু পেশেন্টরা খুব সুন্দরভাবে বিশেষজ্ঞ চিকিৎসকগণের সাথে মত বিনিময় করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ কৌশিক, ডক্টর কৌশিক ভাই। শক্তি স্যারের কাছে এখন চলে যাচ্ছি আবার। স্যার, টেলিমেডিসিনের মাধ্যমে পেশেন্টকে তো ডিরেক্টলি আপনি ধরে পরীক্ষা করতে পারছেন না, সাপোজ আপনাকেই বলছি, তাহলে আপনারা কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং ডায়াগনোসিসটা কি প্রপারভাবে করা যাচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে? টেলিমেডিসিনের মাধ্যমে অবশ্যই চিকিৎসা করা সম্ভব, এই জন্য আমরা করছি। কারণ হলো আমাদের চিকিৎসার জন্য আমাদের যেটা দরকার, রোগীর একটা ইতিহাস নেওয়া, রোগীর হেলথ প্রোফাইলটা দেখা, কিছু ল্যাবরেটরি টেস্ট অথবা ডায়াগনস্টিক টেস্ট, এক্স রে, সিটি, এমআরআই এসব দেখি। সো এইসব জিনিস আমরা কিন্তু সব কিছু আজকাল টেলিমেডিসিনের মাধ্যমে দেখতে পারি। শুধু যদি জটিল কোনো চিকিৎসা যেমন অপারেশন করতে হবে অথবা এই ধরনের কিছু যেটাকে আমরা বলি ইনভেসিভ ট্রিটমেন্ট, ওইটা আমরা করতে পারবো না। কিন্তু মেডিসিন রিলেটেড, মেডিসিন দিয়ে যেগুলো চিকিৎসা করা হয় ওটা করা সম্পূর্ণ সম্ভব। সো আমি বলবো যে দিস ইজ এ গুড টাইম, যে মানুষ যেহেতু যাতায়াত করতে পারে না, দেশে এবং বিদেশের ডাক্তারের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নেওয়া সম্ভব এবং নেওয়া উচিত। মানুষ ওইটার জন্য চিকিৎসা বন্ধ করা ঠিক না। থ্যাংক ইউ স্যার ফর ইউর আনসার। আমি ডক্টর কৌশিক ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি। রোগীরা কিভাবে জানতে পারবেন যে সে কিভাবে ডিপার্টমেন্ট বা ডক্টর স্পেশালিস্ট চুজ করবেন এই টেলিমেডিসিনের সময়? কৌশিক ভাই যদি একটু বলেন। আমরা আগেই বলেছি যে আসলে রোগীরা এখন টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞগণের সাথে কথা বলতে পারবেন, এবং এখন ব্যাংকক হসপিটালের সমস্ত ডিপার্টমেন্ট বা সমস্ত বিভাগগুলোর সাথেই কিন্তু টেলিমেডিসিন সেবাটা রয়েছে। যখন যে পেশেন্ট ডক্টরদের সাথে কথা বলতে চাচ্ছেন তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আমাদের বাংলাদেশ অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন, এবং যখন যোগাযোগ করবেন তারপরে আমাদের মেডিকেল কোঅর্ডিনেটরস এবং ডক্টরসরা তাদের একটি প্রপার মেডিকেল হিস্ট্রি নেবেন। নেওয়ার পর তার যে রিসেন্ট রিপোর্ট বা অন্যান্য যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করবেন এবং এর একটা জিস্ট বা সামারি আমাদের ব্যাংকক হসপিটালে পাঠিয়ে দিবেন, এবং তখন এটা অ্যানালাইসিস করে ডিপার্টমেন্ট এবং তার যে সিমটমস বা তার যে ডিজিজ অনুযায়ী সেই অনুযায়ী তার জন্য বেস্ট পসিবল ফিজিশিয়ান বা বিশেষজ্ঞ চিকিৎসক সিলেক্ট করা হবে। এবং সমস্ত সেশনটাই কিন্তু মেইল বা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, এবং সমস্ত প্রক্রিয়াটি 2-3 দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলা সম্ভব। থ্যাংক ইউ। আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমি অডিয়েন্স প্যানেল থেকে, কৌশিক ভাইয়ের কাছেই করছি কোয়েশ্চেনটা। থাইল্যান্ডের ডাক্তার কি বাংলা বুঝতে পারবেন? অনেক পেশেন্টই আছেন যারা ইংলিশ হয়তোবা পারদর্শী না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বুঝতে পেরেছি। আসলে রোগীদের জন্য অলওয়েজ ব্যাংকক হসপিটালে দোভাষী বা ইন্টারপ্রেটারের ব্যবস্থা আগেও ছিল, টেলিমেডিসিনের সময়ও কিন্তু আমাদের এই ব্যবস্থাটা রয়েছে। সো ভাষাগত কোনো গ্যাপ বা কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। তাহলে খুবই ভালো, যারা ইংলিশে পারদর্শী না তারা খুব ইজিলি ডক্টরের সাথে কমিউনিকেট করতে পারছেন। ডাক্তার শক্তি স্যার, এখন আবার আপনার কাছে চলে আসছি। স্যার, টেলিমেডিসিনের মাধ্যমে সঠিক চিকিৎসা নেওয়া এবং ফলো আপে থাকা কি সম্ভব? ইয়েস, ওটা সব সময় সম্ভব। কারণ হলো ফলো আপ করার আগে যদি একবার রোগী আমাদের কোনো ডাক্তারের সাথে দেখা করে থাকে অথবা টেলিমেডিসিন করে থাকে, তাহলে ওই প্রোফাইল, রোগীর সব প্রোফাইল এখানে থাকে, তাহলে ওর পরে হয়তো কোনো টেস্ট অথবা কোনো কিছু দেয়া থাকে যে এগুলো করে আবার আমার সাথে 2 সপ্তাহ পরে অথবা 1 মাস পরে দেখা করবেন, তখন ওটা দেখা যাবে। যদি এর ভিতরে কোনো চেঞ্জ হয়ে থাকে, নতুন কোনো উপসর্গ হয়ে থাকে, তখন হয়তো নতুন কোনো টেস্টের জন্য আবার সাজেশন করা হতে পারে। কিন্তু যদি তেমন কিছু চেঞ্জ না হয় তাহলে শুধু ফলো আপ, মেডিসিন অ্যাডজাস্টমেন্ট অথবা লাইফ স্টাইল অ্যাডজাস্টমেন্ট এগুলা করা সম্ভব। আমি বলবো যে ইয়েস, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু ফলো আপ। নো নিড টু অলওয়েজ কাম টু ব্যাংকক ফর ফলো আপ যদি সামান্য ব্যাপার থাকে। থ্যাংক ইউ স্যার, আপনাকে একজন অডিয়েন্স প্যানেল থেকে দেখে বলছেন, আপনাকে গ্রিট করেছেন, মেবি আপনার কোনো পেশেন্ট।
ধন্যবাদ আপনাকে গ্রেড জানার জন্য। থ্যাংক ইউ। স্যার আরেকটা কোয়েশ্চেন আছে, টেলিমেডিসিনের সময় আমরা অনেক সময় এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান এসব পেশেন্টরা দিয়ে থাকেন, সেগুলো কিভাবে পর্যবেক্ষণ করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর প্রথমা। কারণ হলো জটিল চিকিৎসার জন্য আজকাল আমরা টেকনোলজি অনেক ব্যবহার করি, এবং তার ভিতরে আমরা সিটি, এমআরআই, আর এখন আরও ক্যান্সার অথবা অন্য রোগের জন্য পেট সিটি, অন্য ধরনের রেডিওলজি হতে পারে। সো এইটা দেখা খুবই প্রয়োজন। এখন অনেক সময় রোগীরা মনে করে যে একজন রেডিওলজিস্ট দেখলো, ওই রিপোর্টটা পাঠিয়ে দিলে তো হয়ে গেল, কিন্তু আসলে ঠিক তাই না। রেডিওলজি, একজন রেডিওলজিস্ট দেখলে আরেকজন রেডিওলজিস্ট যদি এটাকে রিভিউ করে, অনেক সময় ডিফারেন্স হতে পারে, বিশেষ করে ক্যান্সার অথবা কোনো সূক্ষ্ম কোনো রোগ থাকলে ওটাকে ধরা সম্ভব। সো আমরা যেটা করতে পারি, আমরা বলি এটাকে টেলিরেডিওলজি। টেলিরেডিওলজি হলো যদি রোগী তার সিটি, এমআরআই, পেট সিটি এগুলোর ফিল্মগুলো আমাদের অফিসে দেয়া হয়, তাহলে ওগুলোকে ইলেকট্রনিক্যালি এখানে আমাদের হসপিটালে ট্রান্সফার করা হয় এবং আমাদের কম্পিউটারে চলে আসে। তাহলে আমাদের রেডিওলজিস্ট দেখে শুধু এটা রিভিউ করে দিতে পারে, তাহলে আমরাকে এটাকে বলবো রেডিওলজি রিভিউ। কিন্তু অনেক সময় আবার হয়তো এই রোগীর ক্যান্সার ট্রিটমেন্ট হবে অথবা আর একটা ব্রেইনের ট্রিটমেন্ট হবে, তাহলে ওই ক্যান্সারের ডাক্তার অথবা ব্রেইনের ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার, ওরা আবার রিভিউ করবে, করে ওই রিভিউর উপরে তখন ট্রিটমেন্ট সাজেস্ট করবে। সো এই টেলি রেডিওলজি, এটা সবাই পরিচিত কিনা জানি না, কিন্তু এটা খুবই দরকারি। কারণ এটা ছাড়া শুধু রিপোর্ট উপর বিশেষ করে ডিপেন্ড করে ট্রিটমেন্ট করলে অনেক সময় ঠিক না হতে পারে। সো আমি বলবো যে যারা টেলিমেডিসিন করেন তারা এটা ব্যবহার করতে পারেন, আর এটা ছাড়াও শুধু রিভিউর জন্য আপনারা এই টেলিরেডিওলজি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ স্যার। ডক্টর কৌশিক ভাই, আবার আপনার কাছে চলে আসছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে চিকিৎসকের সাথে ব্যাংকক হসপিটালে টেলিমেডিসিন করে পেশেন্ট কিভাবে উপকৃত হচ্ছে? হ্যাঁ, এটা একটা সুন্দর পয়েন্ট আসলে। এখানে আমাদেরকে দেখতে হবে যে করোনার সময় কিন্তু নিজেদেরকে নিরাপদ রাখা অবশ্যই একটা জরুরি বিষয়। সেটা শুধু রোগীর পক্ষে না, আমাদের স্বাস্থ্যসেবা কর্মী, ডক্টররা যারা আছেন সবাইকে নিরাপদ থাকতে হবে। যখন আমরা টেলিমেডিসিন বা টেলিসেশনের মাধ্যমে চিকিৎসা সেবাটা নেই, তাহলে এটা কিন্তু অনেকভাবে করোনার যে ঝুঁকি সেটা কিন্তু অনেকাংশে হ্রাস করে। রোগী যেরকম ভাবে হসপিটালে যাওয়াটা অ্যাভয়েড করতে পারেন, হসপিটালে যে ইনফেকশন গুলো থাকে, যে সোশ্যাল কন্ট্যাক্ট গুলো থাকে, ডিস্টেন্স গুলো মেনটেন করা হয়, সো এক্ষেত্রে তারা অনেকাংশে আমি বলবো যে করোনার যে ঝুঁকি সেটা থেকে তারা অ্যাভয়েড করতে পারেন। এবং আরো যে কিছু রয়েছে যে আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসকগণের সাথে ওনারা বাইরে গিয়ে কমিউনিকেশন করেন, সে কমিউনিকেশনে কিন্তু ওনারা টেলিমেডিসিনের মাধ্যমে করতে পারছেন। এটার জন্য তাদেরকে ফ্লাই করে একটা অন্য দেশে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে না। সেখানে তারা ওইখানে গিয়ে থাকার যে অ্যাকোমোডেশন এবং অন্যান্য আনুষঙ্গিক যে খরচ রয়েছে, একটা বিশাল বড় খরচ কিন্তু ওনারা এক্ষেত্রে আমি বলবো যে ওনারা বাঁচাতে পারছেন। সো যাদের বারবার আসলে ফলো আপ করা দরকার তাদের জন্য কিন্তু এই টেলিমেডিসিন সেবাটা কিন্তু খুবই উপকারী, কেননা এক্ষেত্রে সময়, অর্থ এবং অনেক জিনিসই কিন্তু তারা বাঁচাতে পারছেন টেলিমেডিসিনের মাধ্যমে। সো এই প্যান্ডেমিক সিচুয়েশন মধ্যেও কিন্তু টেলিমেডিসিনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব ভালো বলেছেন ভাইয়া, কারণ এখন দেখা যাচ্ছে ট্রাভেল করতে পারছে না, বাট ব্যাংককের ডক্টরদের কাছ থেকে একটা অপিনিয়ন নেওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। রাইট। আমি এখন চলে যাচ্ছি ডক্টর শক্তি স্যারের কাছে। অডিয়েন্স প্যানেল থেকে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমরা শুনেছি শীঘ্রই থাইল্যান্ড পর্যটকদের জন্য উন্মুক্ত হতে চলেছে, তাহলে কিছুদিন পরেই যখন আমরা থাইল্যান্ড গিয়ে ডাক্তারকে দেখাতে পারছি, তখন কেন আমরা টেলিমেডিসিনে অর্থ ব্যয় করব? ডাক্তার শক্তি স্যার, আপনার কাছে কোয়েশ্চেনটা রাখছি। আমি বলবো যে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ অনেকেই আমাকে পার্সোনালি অথবা আমাদের অফিসে সবাই জিজ্ঞাসা করে কবে আবার থাইল্যান্ড খুলবে, আমরা আবার ব্যাংকক যেতে চাই। সো এই ব্যাপারে হলো থাইল্যান্ডের নিজেদেরই এখন সেকেন্ড ওয়েভ চলছে। এখানকার প্রতিদিন প্রায় 500 থেকে 1000 লোক নতুন রোগী পাওয়া যাচ্ছে। সো ওরা এটা নিয়ে হিমশিম খাচ্ছে। আর অন্যদিকে অনেক দেশে, আমাদের দেশেও এখন অনেক আছে, অন্য দেশেও কোভিড আছে, যার জন্য এখন ট্রাভেল রেস্ট্রিকশন সব দেশেই চলছে।
সো থাইল্যান্ড কিছু কিছু দেশের জন্য খুলে দিছে যেখানে কোভিডের সংখ্যা খুবই কম, ওইসব দেশ থেকে মানুষ আসতে পারে, তাও খুব লিমিটেড, কারণ রেগুলার ফ্লাইট নাই। আর বাংলাদেশ একদম বন্ধ, কোনো রেগুলার ফ্লাইট নাই, শুধু কিছু চার্টার ফ্লাইট, তাও যেগুলো দেশে ফিরে যাওয়ার লোক ওদেরকে যাওয়ার জন্য চার্টার ফ্লাইটগুলো ব্যবহার করা হচ্ছে। কিন্তু একটা ভিসার ব্যাপারে আপনারা হয়তো কেউ শুনে থাকবেন, ওইটাকে বলে এসটিভি, এটা এক ধরনের স্পেশাল ট্যুরিস্ট ভিসা। এটা বাংলাদেশের জন্য এখনো প্রযোজ্য না। সো বাংলাদেশেরা এই ভিসা পাবেন না, এই ব্যাপারে আপনারা এখন চেষ্টা করে কোনো লাভ নেই। কবে খুলবে উই ডোন্ট নো। আমরা এখানে অনেক খবর নিয়েছি, বলছে যে বাংলাদেশ এখনো রেড জোন হবে না। কিন্তু একটা উপায় আছে, সেটা একটু এক্সপেন্সিভ, বাট দ্যার ইজ ওয়ান ওয়ে। এটি হলো এলিট ভিসা। এলিট ভিসা মিনস এরা সম্মানী লোক অথবা টাকা পয়সা আছে তাদের, এই ধরনের লোক, এরা যদি ওই ভিসা করে একটু এক্সপেন্সিভ, তাহলে 5 থেকে 20 বছরের জন্য একটা স্পেশাল ভিসা দেওয়া হয়। তাহলে আনলিমিটেড টাইম ওরা থাইল্যান্ডে আসতে পারবে, এবং আসলে একবার 1 বছর পর্যন্ত থাকতে পারে, 1 বছর বেশিও থাকা যদি কোনো স্পেশাল কারণ থাকে। সো দিস ইজ এ ভেরি গুড থিং। এছাড়াও এলিট ভিসার আরো অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, হোটেল, ট্রিটমেন্ট, বিভিন্ন বিষয়। সো যারা ইমিডিয়েটলি আসার প্রয়োজন মনে করেন, আই থিঙ্ক এলিট ভিসা ইজ এ গুড চয়েস, ওইটা আপনারা চেষ্টা করতে পারেন। কিন্তু রেগুলার ভিসা কবে খুলবে উই হ্যাভ নো আইডিয়া, নো নলেজ অ্যাবাউট ইট। এবং যদি এইভাবে চলতে থাকে তাহলে আমার মনে হয় আরো অনেকদিন বন্ধ থাকবে। ধন্যবাদ স্যার, আপনার এই ইনফরমেশনটা অনেকেরই বোধহয় অজানা ছিল। থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। এলিট ভিসার ব্যাপারে যদি কিছু জানতে হয় আপনারা সবাই ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিসে জয়েন করতে কথা বলতে পারেন সেই সম্পর্কে। এখন আমি আরেকটা অডিয়েন্স প্যানেল থেকে কোয়েশ্চেন নিয়ে নিব। একজন কোয়েশ্চেন করেছেন, ব্যাংককের চিকিৎসকরা বহু বিদেশি ওষুধ নিতে পরামর্শ দেন, কিভাবে আমরা এই ওষুধগুলো নিতে পারি? ডাক্তার কৌশিক, আপনি যদি আনসারটা করেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আসলে হ্যাঁ, টেলি সেশনে অনেক ধরনের ওষুধ কিন্তু প্রেসক্রিপশন দেয়া হয়, বাট যখন আমরা ওপিডি সামারিটা ব্যাংকক হসপিটাল থেকে দেই, বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু সবসময় ওষুধের জেনেরিক নামটা দিয়ে দেন, কোনো ট্রেড নেম বা অন্যান্য নেম কিন্তু ইউজ করা হয় না। সো জেনেরিক নেম ইউজ করলে এটা ওয়াইডলি অ্যাভেলেবল, এটা নিয়ে ওনারা মেডিসিন খুব সুন্দর মতোই কালেক্ট করতে পারবেন। বাট তারপরও মেডিসিন নিয়ে যদি কোনো কারো সমস্যা থেকে থাকে তাহলে ওনারা আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। ডক্টর শক্তি স্যার, আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন, এই প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হয়ে যাবার পরেও কি টেলিমেডিসিনের প্রয়োজন হতে পারে? অবশ্যই। আমি বলবো যে এই মহামারী আমাদেরকে অনেক কিছুর ভিতরে এটা ভালো করে শিখিয়ে দিল। আমরা আগে এই টেলিমেডিসিন কিন্তু আগে ছিল, কিন্তু তেমন ব্যবহার করতাম না, কিন্তু এখন করে দেখলাম যে অনেকেই এটা করে উপকার পাচ্ছেন। এখন রোগীদের হবে কি, হয়তো জটিল যাদের অসুখ থাকে অথবা আগে ব্যাংকক হসপিটালে দেখা করেছেন, ওনাদের আসতে যদি অসুবিধা হয় অথবা সামান্য ব্যাপারের জন্য আসতে হবে, ওইটা না করলেও চলবে। তখন আপনারা দেশ থেকেই টেলিমেডিসিন হিসাবে ব্যবহার করতে পারেন, এবং এতে করে আপনারা এখন যেরকম উপকৃত হচ্ছেন ওইরকম উপকৃত হবেন। সো দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি। ধন্যবাদ স্যার। আমি এখন অডিয়েন্স প্যানেল থেকে আরো কিছু কোয়েশ্চেন আছে সেগুলোতে চলে যাচ্ছি। একজন কোয়েশ্চেন করেছেন, টেলিমেডিসিনের ফিস কত? বাংলাদেশের অন্যান্য টেলিমেডিসিন সার্ভিসগুলো থেকে ব্যাংকক হসপিটালের টেলিমেডিসিনের ফিস বেশি কেন? ডাক্তার কৌশিক, আপনি যদি আনসারটা দেন। আচ্ছা, টেলিমেডিসিনের ফিসটা কিন্তু অ্যাজ সেম, আমাদের হসপিটাল ফি যেটা নেওয়া হয় সেটাই কিন্তু 7,200 টাকা। সেটা যখন পেশেন্টরা রেগুলারলি আমাদের হসপিটালে ভিজিট করেন তখনও কিন্তু তাদেরকে এই কনসালটেশন ফিটাই দিতে হয়। আমি বলবো যে আসলে টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু পেশেন্টরা অনেক বেশি উপকৃত হচ্ছেন। আমি একটু আগেই বলছিলাম যে টেলিমেডিসিন করার মাধ্যমে পেশেন্ট কিন্তু অনেক এক্সট্রা কস্ট অ্যাভয়েড করতে পারেন, সেটা আমাদের ট্রাভেল ফিস হোক, হসপিটাল ফিজ হোক, অ্যাকোমোডেশন ফিজ হোক। তো আমি এই ক্ষেত্রে বলবো যে টেলিমেডিসিনের মাধ্যমে ওনারা কিন্তু এই ধরনের কস্টগুলো, এক্সেসিভ কস্টগুলো অনেকাংশে অ্যাভয়েড করতে পারেন। আরেকজন কোয়েশ্চেন করেছে, ভাই আপনি আনসারটা দিয়ে দেন। একজন জিজ্ঞেস করছেন কতবার টেলিমেডিসিন করা যেতে পারে? আসলে টেলিমেডিসিন কতবার, এটার আসলে কোনো লিমিট নেই। এটা একজন
যতগুলো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ প্রয়োজন উনি তা করতে পারবেন, এবং ফলো আপের জন্য ওনার যতবার ফলো আপ করা দরকার উনি ততবার করতে পারবেন। এটা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে উনি মত বিনিময় করেই কতবার করা লাগবে সেটাও উনি ডিটারমাইন করতে পারবেন। অথবা কোনো ইমার্জেন্সি হলে আমাদের ব্যাংকক হসপিটাল অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন, আমাদের ডক্টরস এবং মেডিকেল কোঅর্ডিনেটরসরা আপনাদেরকে সহযোগিতা করবেন এই ব্যাপারে। থ্যাংক ইউ। আরেকটা কোয়েশ্চেন করেছেন একজন, ডায়াবেটিস এবং ক্রনিক কিডনি ডিজিজ বা স্ট্রোক, ক্যান্সার, অ্যাজমা এসবের মতো জটিল রোগ আছে যেগুলো টেলিমেডিসিনের মাধ্যমে পরিচালনা কিভাবে করা হয় সেটা উনি জানতে চাচ্ছিলেন। ডাক্তার শক্তি স্যার, আপনি যদি একটু আনসারটা করেন। অন্য রোগ যেভাবে আমরা চিকিৎসা করি সামনাসামনি রোগী আসলে, টেলিমেডিসিনে অনেকটা ওই রকমই হবে। ডায়াবেটিস যেহেতু এটা মেডিসিনের ব্যাপার, শুধু রোগীর যে টেস্ট রেজাল্টগুলো, ফাস্টিং ব্লাড সুগার, হিমোগ্লোবিন A1C ওইটা দেখবো, তারপরে যে ওষুধ চলছে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। সো ডায়াবেটিস চিকিৎসা টেলিমেডিসিনে খুব সুন্দর করা সম্ভব। ব্লাড প্রেশার অথবা কোলেস্টেরল এই ধরনের চিকিৎসা করা সম্ভব। শুধু একটা অসুবিধা হবে যদি ক্যান্সার হয়, অনেক সময় হয়তো ডায়াগনোসিসটা আগে যদি একবার এখানে না হয়ে থাকে, ওইটা করার জন্য ওই যে বলছি টেলি রেডিওলজি করে তারপরে যদি রেডিওলজি অনকোলজিস্ট এতে সন্তুষ্ট হয় যে না আমি এটা দেখে ডায়াগনোসিসটা করতে পারছি, বায়োপসি রিপোর্ট এসে গেল, তাহলে করা সম্ভব। স্ট্রোকের ওটাও করা সম্ভব, ওই যে সিটি এমআরআই ওগুলো করাবে আর সিমটম দিয়ে। তো তাহলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগেই আমরা টেলিমেডিসিনের দিয়ে করতে পারি। অর্থোপেডিক সেম ওয়ে করা সম্ভব। সো শুধু যদি কোনো সার্জারি অথবা ইনভেসিভ কোনো কিছু করতে সেটা করা যাবে না, কিন্তু এছাড়া যেগুলো মেডিসিন দিয়ে, অ্যাডভাইস দিয়ে অথবা লাইফস্টাইল চেঞ্জ দিয়ে করা যাবে সেগুলো সবগুলো করা যাবে। সো টেলিমেডিসিন আমি বলবো যে ইটস এ ভেরি গুড অল্টারনেটিভ টু ফিজিক্যাল ভিজিট। টিচাররা এখানে এসে দেখা করা চাই, ভেরি গুড অল্টারনেটিভ, এবং আমি বলবো যে আমি এটা এনকারেজ করি। ধন্যবাদ স্যার। স্যার আরেকজন কোয়েশ্চেন করেছে কমেন্ট সেকশনে, উনি লিখেছেন ব্যাংকক হসপিটালেই কেন সে প্রাধান্য দেবেন এবং কেন সেখানে চিকিৎসা করবেন। এটা বড় সুন্দর প্রশ্ন, এন্ড এটা ইটস এ ভেরি ফেভারিট প্রশ্ন আমার জন্য। আমি যখন একটা হাসপাতাল সম্বন্ধে কথা বলি, আমি হাসপাতালের বিল্ডিং নিয়ে কথা বলি না। কারণ মনে রাখবেন, বিল্ডিং রোগী চিকিৎসা করে না। কিভাবে আমরা চিকিৎসা করি? এক নম্বর আমাদেরকে জানতে হবে টেকনোলজি। আমরা কি কি টেকনোলজি এই কাজের জন্য লাগতে পারে। এই যে একটু আগে বলছিলাম ক্যান্সারের কথা, ক্যান্সার করতে হলে আমাদেরকে দরকার হবে সিটি, এমআরআই, প্যাট সিটি এবং গুড প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, হিস্টোকেমিক্যাল, হিস্টোইমিউনোলজি। সো এই ধরনের টেকনোলজি থাকতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে এই হাসপাতালের টেকনোলজির সব কিছু আছে কিনা, হাই লেভেলের টেকনোলজি আছে কিনা। এবং হাই লেভেল টেকনোলজি আমি একটু এক্সপ্লেন করছি এই জন্য যে হয়তো অনেকে ঠিক বুঝে উঠতে পারে না। সিটি তো আছে, সিটি তো সব হসপিটাল আছে, বাট ইটস নট দ্য সেম সিটি। কোন হসপিটাল হয়তো 64 স্লাইস সিটি, কোনোটাতে 128 স্লাইস সিটি, কোনোটা 256 স্লাইস সিটি। এমআরআই মেশিন সেম ওয়েতে 1.5 টেসলা, 2 টেসলা, 3 টেসলা। যত এরকম পাওয়ার বেশি হবে তত রিজলিউশন ভালো হবে, ছবিগুলো তত পরিষ্কার হবে, ডায়াগনোসিসটা তত ভালো হবে। প্যাট সিটিতে একই অবস্থা। সো ব্যাংকক হসপিটালে টেকনোলজিতে থাইল্যান্ডে সবচেয়ে বেশি এগিয়ে আছে। অন্য সব হাসপাতালের চাইতে যত নতুন মেশিন সব এখানে আছে। আমাদের যারা কম্পিটিটর ওদের চাইতে আমরা ওই ব্যাপারে এগিয়ে আছি। 2 নম্বর, আমাদের জানতে হবে যে এইসব টেকনোলজির সাথে ডাক্তার স্পেশালিস্ট আছে কিনা। অবশ্যই যে হাসপাতালে ভালো টেকনোলজি আছে ওই দেশের ভালো ডাক্তাররা ওখানে কাজ করার ইচ্ছা প্রকাশ করে, এবং আমাদের হাসপাতালে সব ধরনের স্পেশালিস্ট, সাব স্পেশালিস্ট, যেমন অর্থোপেডিকের বিভিন্ন সাব স্পেশালিস্ট আছে। কেউ হাঁটু নিয়ে কাজ করে, কেউ হিপ জয়েন্ট কাজ করে, কেউ স্পাইন নিয়ে, সব কিন্তু সব করে না আজকাল। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ান। নাম্বার 3 ইজ দ্য ইন্টিগ্রেটেড কেয়ার, নার্সিং কেয়ার। সো এটা ব্যাংকক হসপিটাল ইজ এ ভেরি গুড ওয়ান। ওই যে থাইল্যান্ডের যে হসপিটালিটি ওটা আছে। আর 4 নম্বর যেটা বিদেশি রোগীর জন্য প্রয়োজন সেটা হলো আনুষঙ্গিক, যেটাকে আমরা বলি সাপোর্টিং কেয়ার। আসলে ভাষাগত সাহায্য করা,
আমাদের এখানে স্পেশাল বাংলাদেশ মেডিকেল সেন্টার আছে, যেখানে বাংলাদেশ সার্ভিসে আসলে ওখানে বাংলাদেশি স্টাফ থাকবে যারা ওদের সাথে সরাসরি কথা বলবে, করে ওদের যা দরকার চিকিৎসা তো করবে, তার সাথে থাকা খাওয়া ব্যাংকিং যত ধরনের দরকার সবকিছু করে। সো এগুলো যদি আমরা বিচার করি তখন দেখা যায় যে ব্যাংকক হসপিটাল ইজ অ্যাকচুয়ালি অন টপ অফ এভরিথিং। এটার আরেকটা প্রমাণ হলো গত বছর যখন নিউজউইক ম্যাগাজিন একটা সার্ভে করলো ওয়ার্ল্ড ওয়াইড, শুধু থাইল্যান্ড না ওয়ার্ল্ড ওয়াইড, তখন ওই রিপোর্টে আসলো যে ব্যাংকক হসপিটাল ইজ নাম্বার 1 in Thailand. Based on this criteria, they use almost similar criteria to say that Bangkok Hospital is number 1. So, কেন Bangkok Hospital আসবেন? This is a good hospital. This is the number 1 hospital in Thailand. এটা আমার হসপিটাল বলে বলছেন না. This is Newsweek survey also support that. So, this is a good choice. ধন্যবাদ স্যার। আরেকটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, ভ্যাকসিন নিয়ে কোয়েশ্চেন করেছেন একজন। উনি লিখেছেন কখন ভ্যাকসিন পাওয়া যাবে, রোগী কি থাইল্যান্ডে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন? ডক্টর শক্তি স্যার, আপনি আনসারটা করবেন প্লিজ। করোনা ভ্যাকসিন এটা এখন সবার মুখে মুখে। আমিও চাই আর কবে আমি ভ্যাকসিনটা পাবো, কারণ আমি হসপিটালে কাজ করি, ডাক্তারি করি। কোন রুগী কোন দিন কি নিয়ে আসে আমার রুমে আমিও জানি না। যদি আমরা মাস্ক পরে বসে থাকি, হাত পরিষ্কার করি, ডিস্টেন্স মেনটেন করি, কারোর সাথে হ্যান্ডশেক করি না, এখন এভাবে কোনো দিয়ে করি, কিন্তু তারপরে শিওর না। সো ভ্যাকসিন হলো আমাদের প্রতিরোধ করার একমাত্র ডেফিনিট উপায়। এর মধ্যে আপনারা শুনে থাকবেন বিভিন্ন ভ্যাকসিন অলরেডি চালু হয়ে গেছে। যেটা সবচেয়ে আগে চালু হয়েছে অ্যাকচুয়ালি ফাইজারের আগে, সেটা ছিল রাশিয়ান স্পুটনিক। ওইটা রাশিয়াতে ইউজ হচ্ছে এবং রাশিয়ার বাইরে কিছু কিছু দেশে ইউজ হচ্ছে এখন। তারপরে যেটা সোকল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমেরিকাতে আসলো ফাইজার, এবং তারপরে ফাইজার এখন ইউরোপে চলছে, তারপরে মডার্না, তারপরে এখন আরম্ভ হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা। তো এরকম ভ্যাকসিন আছে। এরপরে আরো ডেভেলপ হতে থাকছে, অনেক ভ্যাকসিন আসছে। চাইনিজ কিছু ভ্যাকসিন এখন রেডি হয়ে গেছে, একটা সাইনোভ্যাক, একটা সাইনোফার্ম। ইন্ডিয়া থেকে ওই অক্সফোর্ড জেনিকার সাথে ওরা করছে কোলাবোরেশন করে, ওটা নিলো কোভাশিল্ড, আর একটা হলো ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। এগুলা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আমরা কবে পাবো এখনো 100% আমরা শিওর না। থাইল্যান্ড আশা করতেছে আগামী মাসে পাবে, কিন্তু সেটা চাইনিজ হবে নাকি অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা হবে এখনো শিওর না। দুইটাই এরা অর্ডার করছে, কোনটা ডেলিভারি আগে হবে জানি না। তো আশা করি আগামী মাসে থাইল্যান্ডে ভ্যাকসিন আসবে। অন্য দেশে সিঙ্গাপুরে অলরেডি ফাইজার ভ্যাকসিন চলছে। তো এশিয়াতেও কিছু কিছু এসে গেছে, চায়নাটা চলছে, ইন্ডিয়াতে ইন্ডিয়ানটা চলছে। বাংলাদেশে কবে যাবে আমি এখন শিওর না। আমি যতটুকু জানছি বাংলাদেশ অর্ডার দেওয়া হয়েছে, কবে আসবে জানি না। সো ভ্যাকসিন ইজ এ ইন্টারেস্টিং ইস্যু। কিন্তু ভ্যাকসিনের একটা ব্যাপার আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখবো, দুইটা ব্যাপার অ্যাকচুয়ালি। একটা হলো এটা কতটুকু কাজ করে, এটা আমাদেরকে জানা দরকার। আর 2 নম্বর হলো সাইড এফেক্ট হয় কিনা। সো সাইড এফেক্ট এখন পর্যন্ত দেখা যাচ্ছে তেমন সিরিয়াস কোনো সাইড এফেক্ট নেই। সো ইট ইজ এ সেফ ভ্যাকসিন লাইক দ্য ফ্লু ভ্যাকসিন, যেটা আমিও প্রত্যেক বছরে একবার নেই। সো করোনা ভাইরাস ওই একই গ্রুপেরই ফ্লু। সো করোনা ভাইরাস, সো আই থিঙ্ক ইট উইল নট ডু এনিথিং যদি এটা আসে আমি নেব। সো ভ্যাকসিনটা আমরা সবাই অপেক্ষা করতেছি, এবং আশা করি ভ্যাকসিন যদি আসে তাহলে আমাদের জীবন আবার সেই কোভিড হওয়ার আগে, প্যান্ডেমিক হওয়ার আগে যে অবস্থা ছিল ওখানে আমরা ফিরে যাব। ধন্যবাদ স্যার। ডক্টর কৌশিক, আপনার কাছে অডিয়েন্স প্যানেল থেকে আরেকটা লাস্ট কোয়েশ্চেন নিয়ে আমরা শেষ করে দিব, কারণ হচ্ছে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একজন কোয়েশ্চেন করেছেন, রোগীর যদি সার্জারির প্রয়োজন হয় তবে টেলিমেডিসিনের মাধ্যমে রোগী কিভাবে উপকৃত হবেন? এটা অলরেডি স্যার যেভাবে বললেন যে টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু আমরা ক্রনিক রোগীগুলো খুব সুন্দর মতো ফলো আপ করতে পারি। বাট সার্জারির ক্ষেত্রে যেটা হয় যে হয়তো ডেফিনেটিভ কিছু আমাদের প্রোটোকল দরকার হয় বা ওপিনিয়ন দরকার হয়। তো সেক্ষেত্রে এখন যেহেতু ট্রাভেল রেস্ট্রিকশন রয়েছে, সো এক্ষেত্রে ওনারা হয়তো থাইল্যান্ডে গিয়ে এটা অ্যাক্টিভ ভাবে হয়তো করাতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো অনেক সময় লোকালি হেল্প লাগবে। বাট তারপরও যদি কোনো ধরনের সাহায্য বা কোনো ধরনের কোনো ইনফরমেশন লাগে, সেক্ষেত্রে ওনারা সার্জারির যে স্টেপ গুলো আছে বা অন্যান্য যে ওপিনিয়ন গুলো আছে, মেথড গুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে এবং কতটুকু রিস্ক বেনিফিট ওনার জন্য রয়েছে, এটা প্ল্যান প্রোগ্রাম কিন্তু ওনারা টেলিমেডিসিনের মাধ্যমে করতে পারবেন। ধন্যবাদ ডক্টর কৌশিক। এখন আমি শেষ করতে যাচ্ছি। তো ডক্টর কৌশিক, আপনি যদি অ্যাজ আ হোল সামারি
আজকে কি নিয়ে আমরা ডিসকাস করলাম, অডিয়েন্স প্যানেলকে কিছু যদি একটা সাম আপ করে বলে দিতে চান কি বলবেন? আসলে বলবো যে টেলিমেডিসিনটা কিন্তু একটা খুবই চমৎকার একটা মেথড। এখন আমরা অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্স, সবার কাছেই ল্যাপটপ, স্মার্টফোন সবকিছুই রয়েছে, এবং এগুলোর মাধ্যমেই কিন্তু তারা খুব সহজে টেলিমেডিসিন সেশনগুলো করতে পারে। যেটা হচ্ছে গিয়ে যে করোনা প্যান্ডেমিকও খুব আশা করি যে খুব দ্রুতই এটা শেষ হয়ে যাবে। আমরা তখন আরো এই জিনিসগুলো আমরা যেভাবে করেছি আরো অ্যানালাইসিস করে, আরো আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে এগুলার হয়তো আরো ফাস্ট টেকনোলজি আমরা ডেভেলপ করতে পারবো, এবং সুন্দর মতো এটা আমার মনে হয় যে প্যান্ডেমিক বাদেও এটা একটা খুব ভালো একটা মেথড হবে পেশেন্টদের বেনিফিটের জন্য। ধন্যবাদ ডক্টর কৌশিক। ডক্টর শক্তি স্যার, আপনি যদি শেষ সময়ে একটু কিছু অডিয়েন্স প্যানেলকে বলে দেন। আমি শুধু ডক্টর কৌশিকের সাথে একটা জিনিস অ্যাড করব, টেকনোলজির জন্য আজকাল মানুষ বাড়িতে বসে ঘরে বসে টেলিমেডিসিন করতে পারবে, এবং যেটা আমরা এখন প্রায় রীতিমতো রেগুলার করে যাচ্ছি। কারণ আজকাল শুধু মোবাইল ফোন এবং একটা ল্যাপটপ, আইপ্যাড একটা কিছু থাকলে করা সম্ভব। সো দিস ইজ সো ইজি। আর ওভারঅল আমি যেটা বলবো যে আমি বাংলাদেশি, আমার নোয়াখালী বাড়ি, এখন আমি বিদেশে থাকি, এখানে থাকি, কিন্তু সবসময় আমার একটা ইচ্ছার দেশে আমরা যদি কিছু করতে পারি। এই জন্য আমি অনেক কিছুর ভিতরে এই যে টেলিমেডিসিন করা, এই জিনিসটা আমি আরো ধরো 7 বছর আগ থেকে চেষ্টা করে যাচ্ছি, এবং আলটিমেটলি আমরা এখন এই কোভিডের সময়, প্যান্ডেমিকের সময় আমরা খুব ভালোভাবে এটা ব্যবহার করতে পারছি। সো আমার বক্তব্য হবে যে টেলিমেডিসিন ইজ ওয়ান অফ দ্য থিং, বাট এতে করে আমরা সবার সাথে যোগাযোগ রাখতে পারছি, স্পেশালি চিকিৎসার ব্যাপারে। পার্সোনাল ব্যাপারে তো আমরা যোগাযোগ রাখি। সো চিকিৎসার ব্যাপারে আপনাদের যাদের এখানে কোনো চিকিৎসার প্রয়োজন মনে করেন, টেলিমেডিসিন করতে পারেন। সো দিস উইল বি আওয়ার প্লেজার আপনাদের সাথে টেলিমেডিসিন করা। থ্যাংক ইউ। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। ধন্যবাদ আপনাকে। ডক্টর কৌশিক, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আমার কলিগ যারা এই লাইভ সেশন কমপ্লিট করার জন্য আমাকে হেল্প করেছেন, থ্যাংক ইউ। এবং আমার অডিয়েন্স প্যানেলে যারা পার্টিসিপেট করেছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।